ওই মহিষ যখন ঘাস খাওয়া দিচ্ছে এই নরলের এইখান থেকে ধরছে। শাড়ির মতো উড়িয়ে আসে, শাড়িটা উড়িয়ে মাটিতে পড়লে একটা বাঘ হইয়া লোকটা। আমি আর মামা এখন যাব সুন্দরবনের পাশ দিয়ে মামার বাড়ি। নৌকায় উঠতেছি। মামা নৌকা ঠিক করতেছে। করাতের গুড়ি লইছি, নৌকাটা একটু মেরামত করছিলাম, একটু পানি ঘামায় ওই চক্করটা নষ্ট হলে রে। হয় সবাই রে। এখন ওপার বলতে বলে তোমার লাগ কথা হয়েছে, কোরবানির পরটা হাত দেবে মোস্তফা। হ্যাঁ দি মূল্য গাড়ো ঝাড়ি দিলে যে হ্যাঁ লাখ কথা ফোনে হইলে হ্যার বাড়াবাড়িগুলো কয়টা গাঁজা খাইয়া। হ্যাঁ হাসারা উপায় নাই, অসুস্থ হয়ে পড়ছিলাম দৌড় গেলে। কাল হারারায় পুজো কাটছিলাম। এটা কি গাছ মামা? শৈলে গাছ। ও শৈলে গাছ। সব শৈলে গাছ। আর এটা কি? ওটা হলে হেতাল, সুন্দরবনের হেতাল গাছ। ওইগুলা কিছু কিছু পাতা। এতাল বনেই তো বাঘ থাকে। হুম এটা কি জাল মামা? এটা ভেসনা জাল। জালটার নাম হচ্ছে ভেসনা জাল। বাঘে মানুষ আঘাত করতো না, ঠিক আছে। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে কিন্তু বাঘ যে সময় এলাকায় নূতন আসিয়া ক্ষয়ক্ষতি করা দিল, ওই সময় আমাদের ওই এলাকায় হাসান মাল করে এক লোক ছিল, ওনার প্রায় 27টা মহিষ ছিল। 27টা মহিষের পিছনে অন্তর্বাক্যে 2টা বাঘ সারা রাত দাউড়াদাউড়ি করছে। করার পরে ওই পাকা 10 কাটা জায়গা জঙ্গল পাড়াইয়া ময়দান উড়ান বানাইছে, ফিল্ড বানাইছে যেরকম। বাড়াবার পরে এখন বাঘও রতান্য হয়ে গেছে, আর মানে সারা রাত দাবড়াদাবড়ি করতে মহিষের সাথে মহিষও রতান্য হয়ে গেছে। লাস্ট বলে ওই মহিষ যখন ঘাস খাওয়া দিচ্ছে এই নরলের এইখান থেকে ধরছে কামড়াইয়া একটা বাঘে। ধরার পরে বাঘ লইয়া আর কি নদীতে পড়ার চাইছিল ও মহিষে মহিষে, কিন্তু পরে আবার মহিষটা এই যে ধরছে কামড়াইয়া নাক ধরায়। হ্যাঁ এই বাঘটা মহিষটা পড়িয়ে গেছে, এই এই যে কতটুকু খানে খাই ফেলাইছিল। তো দিনে প্রায় ওই হাসান মালের এক ভগ্নবাজ ছেলে রাশেদ কমান্ডার, সেও আর এক বাঘের মতো। তো উনি আসিয়া বলে যে বাঘ তুই এখন পারো তো আমার সামনে নাম। যখন এই কথা বলা সত্ত্বে ওই তাদের মাঝে বাঘ লাভ দিয়ে পড়ছে, হাম করিয়া লাভ দিয়ে পড়ছে। পড়ার পর নৌকায় যদি এলে তো লাফাই গাঙ্গে পড়ছে, আর যা কুলি উঠছিল ওই নৌকো ভাষায় পড়িয়া কেউ আডুর বাড়ি উঠে গেছে, কেউ নলা সেচে গেছে। আর ওই রাশেদ কমান্ডার ভদ্রলোক উনি হারামদাদা কই এই ব্যাগ দিয়ে পাশা পাশাই একবারই এই বাঘ হাম করে দৌড় দিয়ে আর একদিক চলে যায়।
চলে যাওয়াতে তাহলে কি সাহস, সব খালে লাফায় পড়ছে আর সে নৌকায় বসে রয়েছে। এরপরে কিন্তু আস্তে 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 বাড়তে থাকে। বাড়ার পরে আমাদেরই এলাকার আমারই এক ফুফাতো ভাই ছিল বোবা, উনি হেতাল কাটতে যায়, কিন্তু ওই অবস্থায় ওনারে ধরে, ওনারে মৃত্যু করে ফেলায়। পরে রান্না আমরা দাফন কাপন করি। পরে মির্জা নামের এক লোক আমারই চাহাতো ভাই, ওরেও ওই বনে আঘাত করে, উনিও মারা যায়। সৌরভ বিশ্বাস নামে এক লোক ওই বনে ওই বাঘে আঘাত করে মারে। এরকম অবস্থায় অনেক শতাবাদী লোক ক্ষয়ক্ষতি করার পর গরু বাছুর মহিষ ইত্যাদি অনেক কিছু। এই কন্ডিশনটা হয়েছে আমাদের হিন্দু পাড়ায় একটা নিতাই নামের এক হিন্দু লোক, উনি তো গোসাই হয়েছিলে। গোসাই হওয়ার পরে কিন্তু সুন্দরবনটা হলো পবিত্র বন, ওইখানে কিন্তু আমরা যেটাই ভাবি, কিন্তু যা অপবিত্র অবস্থায় যদি কোনো লোক সুন্দরবনে যায় তাহলে রূপটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু ওই সুন্দরবন ওইটাই দেয়, ওটার কুদরতি জায়গা, ওইখানে কিন্তু অবহিতভাবে কোনো জিনিস চলে না। পরে ওই মেয়ে ছেলে সবসময় শরীর ভালো থাকে না, এই অবস্থায় ওই নিতের ওইখানে শতে শতে লোক যাইতে মেয়ে ছেলে রোগ দেখাবার জন্যে। ওই অবস্থায় কিন্তু বনের পারে যায় প্রস্রাব পায়খানা করার পরই এই বনটা অমান হয়ে যায়। তাই রাতের মতো অন্ধকার থাকতো ওই বন সবসময়। তা ওই সময় জিনের আশ্রা ছিল একটা, দেখা যাইতে গাছপালা মরমর মরমরায় ভাঙে, যাই স্থানে দেখতাম কিছুই দেখা যায় না। আর ওই একটা শাড়ির মতো উড়িয়ে আসে, শাড়িটা উড়িয়ে মাটিতে পড়লে একটা বাঘ হইয়া লোকটা ধরে গেড়িতে একটা চাবান দিয়ে একটা ঝাড়া দিয়ে ফালাই দিত, এত দূরি মারিয়ে ফালাই দিতে। এইরকম ধরনের স্মৃতি আসবে। ওতে খায় না, খাতো না মানুষ, ওই মারিয়ে ফালাই দিয়ে যেতে, ওই রকম ইতিহাস। এই আর কিছুদিন পরে ওই আমার মামা যে মারদু মেদা, ওনাকেও এই কিছুদিন পরে ওই বনে আঘাত করে। কিন্তু তুলসীর শিলা নামে একটা জায়গা আছে দানসাগরে এই সাইড, ওইখানে বইয়া ফার্স্টে মারে ওই শহীদুদ্দি ভাইয়ের পোলা অলি, ওপনার পর হাফেজ ছেলে, ও এতাল মাটি কাটে খায়। ওই অবস্থায় আর কি ওরে ওইখান থেকে এইরকম কামড় দিয়ে ধরছে, ময়ূর ফাড়ে কামড় দিতে। হ্যাঁ, এরকম দেখাতেছে, বাস কত আধা ঘন্টার ভিতরে ছটপটাই পরি মরে গেল আমাদের সামনে। এই বাঘটারে লড়াই আমি লই গেলাম বনের ভিতর, সালার সালার করে ছাড়াছাড়ি নেই, একদম দৌড়ায় পানির উপর, আর আমি পিছু পিছু দৌড়িয়ে লড়াই লই গেলাম প্রায় 2 মাইল। ওরে বাবা, ওই অবস্থায় এই শেষে ওরে ছুটে এনে ফল লই এলাম। এই এরপর বনে যাওয়া ছাড়ি দিলাম, যে এত সমস্যা এর ভিতর রিক্স নিয়ে যাওয়ার এত রিক্স নিয়ে যাওয়া ঠিক হবে না। এই বনের লাইন সারিয়া পশ্চিম পাকিস্তানে ছিলাম 13 বছর, ওইখান থেকে আসিয়া চিটাগাং ছিলাম 11 বছর, পাবনা থানাতে বিয়ে করছে ওইখানে 27 বছর থাকার পরে আজ দীর্ঘ 5 বছর আমি র্যান্ডাম থাকি। এখন সাধারণ দিনযাপন আমার এইটাই, এমন কোনো অ্যাবিলিটি নেই, অ্যাবিলিটি এইটাই, হয়তো নিজে একটা জাল নদীতে বসাই, ওর থেকেই আমার সব কিছু বহন করতে হয়, ওইটাই সংসার চলে, এর থেকেই আমার সংসার মেনটেন হয়, কিন্তু কষ্টের উপর। এটা সঠিক ভাবে না, নিজের হাড়ের সমস্যা ক্ষেত্রে যে ঔষধ বড়ি তাও আমার চলে না, এমনই করুণ অবস্থার ভিতরে আছি। কিন্তু ছেলে ছিল,
ডিগ্রি পড়াশোনা করলাম, কিন্তু সেটাও আমি ভাবছিলাম যে ঠিক আছে আমার প্রমোশন হবে, তার প্রমোশন থেকেও আমি রিমিশনে আছি, ডিভিশন হয়ে গেছে। এই অবস্থায় আছি। এখন নিজের কথা বলতে গেলে হয়তো লজ্জা লাগে, নিজের ব্যক্তিগত কথা প্রকাশ না করলে তো কেউ বুঝবে না যে আমি কত সুখে আছি, কত দুঃখে আছি। ঠিক আছে, এই হলে আমার পরিবেশ। এখন যদি নিজে চাকা ঘোরাই তাহলে হয়তো চলতে পারি, চাকা ঘুরবে না, বন্ধ, আমার চলাচলতি বন্ধ। এই হলে আমার পরিহাস। কি আর বলবো, মা বাপ ছিল, তারা কেউই নাই, কিন্তু 10 ভাই বোন, 3 ভাই 7 বোন। এই অবস্থায় বাপ দিন না, এমন কোনো অ্যাবিলিটি বাইরে কিছু বাবা রাখি যায় না, আর নিজেও এমন কিছু করতে পারিনি। সাধারণ দিন যাপন করি নিজের কর্মের উপর থেকে, কিন্তু কি কর্ম করার নাই কিছু। হয়তো দুঃখের পরিবেশ ওই অবস্থায় আছে, কিন্তু সুখের পরিবেশ আমি দেখিনি। জানি না বিধাতার কাছে কি অপরাধ করছি, কিন্তু সব লোক পরিবর্তন হয়। হয়তো শুনছি মা বাবাকে যদি অশ্রদ্ধা বোধ করে তাহলে তাদের পদদুর্গতি হয়, কিন্তু মা বা ভাই বোন এদের তো কোনো সময় অশ্রদ্ধা করিনি। এদের বাদলো কিছু। ও এই যে খুঁট, তাহলে এই পরিস্থিতির বিচার বাবা কি আর কমো, কিন্তু আইস যেটাই নিজে অসৎ কোনো আচরণ করিনি, গোপন কতগুলো জিনিস আছে, ওগুলোও ওই চরিত্র, ওই মন মানসিকতা আমার নেই। আমার বাপ তো একজন ভালো মানুষই ছিল, তা দেখলাম যে সততার দুঃখের শেষ নাই। অসৎ যারা করে দিনের পর দিন তারা পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমার কোনো পরিবর্তন নাই। হয়তো মনে হয় আমার জিন্দিগি মনে হয় এইভাবেই কাটবে। জানি না বিধাতার কাছে কি অপরাধ করেছে, এই অপরাধের বিনিময়ে এই দুঃখের বোঝা হয়তো বাকি জীবন বাইয়ে যাইতে হবে। না দুঃখের পরে সুখ আছে, সামনে সুখ করতেও পারে আপনার। এই তাহলে এই হিসাবে আর কি বলবো,